পরে এখন শুধু বাংলাদেশ টেলিভিশনকে দোষারোপ করলে হবে না যে বাতাবি লেবুর চাষ শুধু বাংলাদেশ টেলিভিশনই করে। বাংলাদেশ টেলিভিশনের হয়ে যারা অতীতে সরকারের সময় দুর্নীতি করেছেন সেরকম ব্যক্তিবর্গ এই সরকারের সময় একইভাবে চড়ি ঘোরাচ্ছেন, শুধু তারা তাদের কিবলাটা পরিবর্তন করছে। তথাকথিত গণমাধ্যম সংস্কার কমিশন বা এই সরকারের তথ্য মন্ত্রণালয় তারা কেউই আগের যে ঘটনাগুলি ঘটেছে বা আগের মতো করে যে গণমাধ্যম চলছে সেখান থেকে খুব একটা বেরিয়ে আসা কোনো প্রক্রিয়ার ভিতরে তারা নাই। ঠিক একইভাবে সাংবাদিক সংবাদপত্রে কাজ করে, তার যদি নিরাপত্তা না থাকে, সে যদি এই 5ই আগস্টের আগে জুলাইয়ের অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়, আর ওই একই সাংবাদিক যদি এখন আবার 5ই আগস্টের পরে তার অফিসের মধ্যে আহত হয়, আক্রান্ত হয়, তাহলে সেই সাংবাদিক কার জন্য সংবাদ করবে, কি সংবাদ করবে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা? তার নিউজের হেড যিনি পূর্বাচলে একটি প্লটের জন্য কাউকে মা ডাকছেন, কাউকে শাশুড়ি ডাকছেন, কাউকে ডাকছেন, আমি দেখেছি। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। ভাই আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, আমার একটা নিউজ নিয়ে খুব তোলপাড়, এখানে আমার একটা নিউজ নিয়ে একটা শ্রেণী সংক্ষুব্ধ হয়েছে। আমি আগে যেই চ্যানেলটিতে কাজ করতাম এবং তারা আলতাবালি পার্কে গিয়ে বিক্ষোভ করছে এই সাংবাদিককে অপসারণ করতে হবে, তার এই নিউজ ভুল, এই নিউজ দিয়ে আমাদের নারী সমাজ বা আমাদের পার্টিকুলার কোনো গোষ্ঠীকে অপদস্থ করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসে নাই। তো আমাদের দাবি ছিল যে তোমরা অফিস অফ কমিউনিকেশন অফকম আছে সেখানে তোমরা জানাও, অফকম আমাদেরকে জানায় অফিসিয়ালি, আমরা অফকমকে এটার ব্যাখ্যা দেই, অফকম এটিকে বিচার বিশ্লেষণ করে, তাদের জুরি বোর্ড রয়েছে, তারপর তারা একটি সিদ্ধান্ত দেয়, যেমনটা হয়েছে বিবিসি বা গুগল বা জিবি নিউজের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশে কেউ ভিকটিম হলে কার কাছে যাবে, কোথায় যাবে, আদৌ সাংবাদিককে শুনানি করা হয় কিনা এবং সেটি নিরপেক্ষ বডির মাধ্যমে করা হয় কিনা, এমন কোনো বডি আমরা কেন এই 55 বছরে গড়ে তুলতে পারলাম না? নতুন সংস্কার কমিশন কি এ ধরনের প্রস্তাব নিয়ে আলোচনা করছে? নতুন সংস্কার কমিশন প্রথমেই তাদের সদিচ্ছা প্রমাণ করতে পারতো বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এই সংস্কারের মধ্যে। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার আগের মতোই বাতাবি লেবুর পরে এখন ধরেন কমলা লেবুর চাষ করছে, কিন্তু লেবুর চাষ অব্যাহত আছে। বাংলাদেশ টেলিভিশনকে যতদিন পর্যন্ত কোনো সরকার বিশ্বাসযোগ্য করতে পারবে না ততদিন পর্যন্ত বুঝতে হবে ওই সরকার। একটু যোগ করি, এখন এই জমানায় আমি বলছি 5ই আগস্টের পরে এখন শুধু বাংলাদেশ টেলিভিশনকে দোষারোপ করলে হবে না যে বাতাবি লেবুর চাষ শুধু বাংলাদেশ টেলিভিশনই করে। সবগুলো চ্যানেল, যে কোনো চ্যানেল, এখন কোনো চ্যানেল বন্ধ হলে বাকি, চালু হলেই বাকি। খুব বেশি যে মানুষের যাচ্ছে আসছে এটা আমি মনে করি না, কারণ সবাই এখন ওই বাতাবি লেবুর চাষের মধ্যেই পড়ে গেছে। তাহলে আমি যেখানে ছিলাম আর কি, যে সরকার যদি তার সদিচ্ছা প্রমাণ করতে চায়, যে কোনো সরকার, তাহলে প্রথম তো তার নিজের সন্তানকে দিয়ে তার সদিচ্ছা প্রমাণ করতে হবে। তো বাংলাদেশ টেলিভিশন যতক্ষণ পর্যন্ত কোনো সরকারের অধীনে বিশ্বাসযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত ওই সরকারের অধীনে কোনো গণমাধ্যমে বিশ্বাসযোগ্য হবে না, অথবা কোনো গণমাধ্যমে প্রভাব মুক্ত হবে না। বাংলাদেশ টেলিভিশনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন বাংলাদেশ টেলিভিশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং সেই দুর্নীতিগুলির যথাযথ তদন্ত বিচার কিন্তু আসলে হচ্ছে না, হয় নাই। বাংলাদেশ টেলিভিশনের হয়ে যারা অতীতে সরকারের সময় দুর্নীতি করেছেন সেরকম ব্যক্তিবর্গ এই সরকারের সময় একইভাবে চড়ি ঘোরাচ্ছেন, শুধু তারা তাদের কিবলাটা পরিবর্তন করেছেন। তারা তারা একসময় গণভবনের দিকে মুখ করে থাকতেন, এখন তারা মিরপুরের দিকে মুখ করে থাকেন, কারণ ওইখানে ভবন আছে। ফলে মূল বিষয়টা কিন্তু আসলে কি দেখেন, ব্যক্তি একই, শুধু তারা তাদের যমুনার কথা বলছি। আমি না আমি যমুনার কথা বলছি না, আমি বাংলাদেশ টেলিভিশনের ভেতরে কাজ করে এমন লোকদের কথা বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? গত সরকারের সময় চিটাগাং টেলিভিশনের জিএম ছিল, এখন বের হয়ে এসে সে সবার চাকরি খেয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আমি নাম বলে দেব, অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, দুর্নীতির অভিযোগ আছে, সেগুলো কোনো হচ্ছে না কেন, কোনো বিচার আচার হচ্ছে না কেন? কারণ তারা এখন ঢোল এদিকে বাজাচ্ছে। তো এই যে অবস্থাটা বাংলাদেশ টেলিভিশনের, এটাই প্রমাণ করে যে তথাকথিত গণমাধ্যম সংস্কার কমিশন বা এই সরকারের তথ্য মন্ত্রণালয় তারা কেউই আগের যে ঘটনাগুলি ঘটেছে বা আগের মতো করে যে গণমাধ্যম চলছে সেখান থেকে খুব একটা বেরিয়ে আসা কোন প্রক্রিয়ার ভিতরে তারা নাই। প্রথমেই গণমাধ্যম সংস্কার কমিশন কি করতে পারতেন? গণমাধ্যমের কর্মীদের জন্য জব সিকিউরিটি ক্রিয়েট করতে পারতেন, একটা নীতিমালা তৈরি করতে পারতেন, যে নীতিমালার মধ্যে দিয়ে একজন সাংবাদিক এমপাওয়ার্ড হয়,
একজন সাংবাদিক সঠিক সংবাদ পরিবেশন করতে পারে। আপনি দেখবেন এরশাদের সময় মোনাজাত উদ্দিন সাহেব উনি সংবাদ পরিবেশন করতে পেরেছেন এবং বাংলাদেশে ঢাকা শহরের বাইরে এরকম সংবাদ ব্যক্তিত্ব গড়ে উঠতে পেরেছে। ঢাকা শহরের বাইরে থেকে প্রচুর মানুষ সংবাদ করতেন, যাদেরকে সংবাদপত্রগুলিতে আমরা চিনতাম, আমরা তাদের কলামের জন্য বসে থাকতাম। কিন্তু আজকে আমি আপনাকে প্রশ্ন করি, আপনি ঢাকার বাইরে কোনো এরকম সাংবাদিক খুঁজে পাবেন না যে যার সংবাদের জন্য আমরা বসে থাকি কিংবা যার সংবাদ আসবে বলে পত্রিকা বসে থাকে। আপনি দেখবেন যে আমাদের ফটো জার্নালিস্টদের চাকরি চলে যাচ্ছে, কারণ কোন একটি ছবি প্রকাশিত হয়েছে যেটি নিয়ে অভিনেত্রী আপত্তি করেছেন। ওই একই অভিনেত্রী তার ব্যক্তিগত টিকটক ওয়েবসাইটে যে ছবি দেন, সেই ছবি কিন্তু সেই সাংবাদিকের ছেড়ে দেওয়া ছবির চেয়ে আরো বেশ প্রদর্শনমূলক, কিন্তু তাতে কিন্তু কিছু হচ্ছে না। কিন্তু উনি সাংবাদিকের বিরুদ্ধে কমপ্লেন করেছেন এবং প্রথম আলোর মতো পত্রিকা সেই ফটো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কয়েক ঘন্টার মধ্যে। এই জিনিসগুলি আমাদেরকে আহত করে। আমাদের এইখানে আপনি যদি যে কাজ করবে, ডাক্তার হাসপাতালে কাজ করে, ডাক্তারের নিরাপত্তা না দিলে সে চাকরি করবে কিভাবে? ঠিক একইভাবে সাংবাদিক সংবাদপত্রে কাজ করে, তার যদি নিরাপত্তা না থাকে, সে যদি এই 5ই আগস্টের আগে জুলাইয়ের অভ্যুত্থানের সময় যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয়, আর ওই একই সাংবাদিক যদি এখন আবার 5ই আগস্টের পরে তার অফিসের মধ্যে আহত হয়, আক্রান্ত হয়, তাহলে সেই সাংবাদিক কার জন্য সংবাদ করবে? কি সংবাদ করবে? কোনটা সত্য আর কোনটা মিথ্যা তার কাছে? তার চাকরির গ্যারান্টি নাই। কিন্তু এই সাংবাদিকের কি সন্তান নাই? এই সাংবাদিকের কি ঘরে বৃদ্ধ মা বাবা নাই? এই সাংবাদিকের কি দিনের শেষে বাজারে যেতে হয় না? তার উপরে নির্ভরশীল কেউ নাই? তখন সে চাকরি হারানোর ভয়ে চুপ করে থাকে, কাজ করে না। অথবা মালিক তাকে যে নির্দেশ দেয়, অথবা তার নিউজের হেড যিনি পূর্বাচলে একটি প্লটের জন্য কাউকে মা ডাকছেন, কাউকে শাশুড়ি ডাকছেন, কাউকে ডাকছেন, আমি দেখেছি, নিজেকে মেয়ের জামাই বলে দাবি করে। প্লট তো বাতিল হয়ে যাচ্ছে, তাতে তো কিছু আসে যায় না। যে প্লটটা বাতিল হবে সেই প্লটটা আরেকজন বরাদ্দ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন, কাউকে বাবা ডেকে, আগে মা ডেকে এখন বাবা ডেকে বসে আছেন। তো তারা কেন বসে আছেন? কারণ জব সিকিউরিটি নাই। সে জানে যে চাকরি তাকে কোনোদিন একটা আবাসস্থলের নিশ্চয়তা দিতে পারে না, তার প্রতিষ্ঠান তার বাসস্থানের নিশ্চয়তা দেয় না, কিংবা তার নিরাপত্তা দেয় না। দিনের শেষে সে কি করে বাড়িতে ফিরবে, সেজন্য তাকে লাইন দিয়ে থাকতে তার নিজের একটা মোটরসাইকেল লাগে। অনেক পত্রিকাতে অনেক টেলিভিশন চ্যানেলে জিজ্ঞেস করে সাংবাদিককে, আপনার মোটরসাইকেল আছে? সাংবাদিকের মোটরসাইকেল থাকবে কেন? সাংবাদিক মোটরসাইকেল থাকতে হবে কেন আপনি বলেন? আসলে দরকার নেই, কিন্তু সাংবাদিকের সেটা থাকা লাগে কেন? কারণ দিনের শেষে তাকে ড্রপ দিতে গেলে দাঁড়িয়ে থাকে, সে তো বাড়ি ফিরতে চায় তাড়াতাড়ি, একটা মোটরসাইকেল কিনতে হয়। ওই মোটরসাইকেলটা কিনতে গেলে বেতনও যদি না হয়, তখন কারো কাছে গিয়ে সে হাত পাবে। আমার মনে হয় যে এইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সংস্কার।